আজকের গল্পটা ৮০-র দশকের একটা মেয়ের। মেয়েটি জন্ম নেয় একটা অদ্ভুত পাওয়ার নিয়ে, আর সেই পাওয়ারই হয়ে ওঠে তার জীবনের কাল। সমাজ তাকে বানিয়ে দেয় পাগল। তখন মেয়েটার জীবন হয়ে ওঠে এক সিনেমার গল্প। শেষ পর্যন্ত মেয়েটার সাথে কি হয় সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন আর স্কিপ না করে আজকের এই রোমাঞ্চকর গল্পটা রিক্যাপ করা যাক। মুভির শুরু হয় আমাদের মেইন লিড ইউজেনিকে দেখিয়ে, যে একটা ফিউনারেল অ্যাটেন্ড করতে এসেছে। ইউজেনির বন্ধু জোসেফিন মারা গেছে, আর এটা তারই ফিউনারেল। কিছুক্ষণ পর ইউজেনি বাড়ি ফিরে আসে, যেখানে তার পরিবারের সবাই তার জন্য খাবার টেবিলে ওয়েট করছিল। সে খাবার টেবিলে বসতে বসতে সকলের কাছে দেরি হওয়ার জন্য ক্ষমা চায় এবং জানায় সে জোসেফিন নামের এক বন্ধুর সাথে দেখা করতে গেছিল। এখানে ইউজেনির ভাই থিওফাইলের হাসির মাঝে আমরা কিছু রহস্য খুঁজে পাই, তবে আমাদের এখানে কিছুই বলা হয় না। খাবার টেবিলের কথোপকথনে আমরা বুঝতে পারি ইউজেনির পরিবারে মেয়েদের গুরুত্ব কম এবং তারা বাড়ির ছেলেদের অনেক বেশি প্রাধান্য দেয়। ইউজেনি থিওফাইলের সাথে একটা বিতর্ক প্রোগ্রামে যেতে চাইলে তার ভাই তাতে রাজি হয়, তবে তাদের বাবা তাকে একেবারেই না করে দেন। এতে থিওরও আর কিছুই বলার থাকে না। তবে আমরা দেখি তাদের ভাই বোনের সম্পর্ক অনেক ভালো এবং সাপোর্টিভ। খাবার শেষে ইউজেনির গোসলে গেলে সে হঠাৎ বাথরুমে কারো উপস্থিতি টের পায়। ইউজেনি কে জিজ্ঞেস করলে এক অশরীরী তাকে আঘাত করার চেষ্টা করে। তবে ইউজেনিকে এখানে দেখে মনে হয় সে এরকম অভিজ্ঞতায় অভ্যস্ত। হঠাৎ তার বাথরুমের সামনে তার দাদি চলে আসলে সে আঁতকে ওঠে। তার দাদি তাকে নিজের রুমে আসতে বলে চলে যায়। আসলে জেনি প্রতিদিনই তার দাদিকে ঘুম পাড়িয়ে দেয়। ইউজেনি তার দাদির রুমে তাকে ঘুম পাড়াতে গেলে তার দাদি তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই ভিক্টর হুগের শেষকৃত্যে ছিলে? ইউজেনি জানায় হ্যাঁ, সে গেছিল। যেটা শুনে তার দাদি খুশি হয়। দাদিকে বিদায় দিয়ে ফেরার সময় হঠাৎ সে পাশের রুমে কারো কথা বলার শব্দে সেদিকে দেখতে গেলে সে তার ভাইকে প্রেম করতে দেখে এবং একটা রহস্যের হাসি দেয়। পরের দিন সকালে থিও বিতর্কের অনুষ্ঠানে যেতে গাড়িতে চড়ে বসলে সে দেখতে পায় সেখানে ইউজেনি অলরেডি বসে আছে। থিও বুঝে যায় ইউজেনিও তার সাথে যেতে চায়। তাই থিও জেনিকে বাবার আপত্তির কথা মনে করালে জেনি বলে সে যে তার বান্ধবীর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, এতে বাবার কোনো আপত্তি নেই। আর এমনিও সে তার সাথে বিতর্কে যাবে না। সে পথের মাঝে একটা ক্যাফেতে নেমে যাবে। জেনি শুধু একটু শান্তিতে বসে স্মোক করতে করতে বই পড়তে চায়। জেনি ড্রাইভার লুইকে গাড়ি ছাড়তে বলে এবং জানিয়ে দেয় মন্ট মার্টে যেতে হবে। থিও মন্ট মার্টের কথা শুনে বলে, আমি তোমায় নিয়ে যাচ্ছি, তবে মনে রেখো আমি তোমায় আনিও নি এবং আমি তোমায় চিনিও না। তুমি একাই ফেরত যাবে। এরপর আমরা জেনিকে দেখি সে ক্যাফেতে বসে স্মোক করতে করতে বই পড়ছে। হঠাৎ তার পাশের টেবিলে বসা লোকটার বইয়ের দিকে নজর পড়লে লোকটা জেনিকে দেখে ফেলে, যা দেখে জেনি চোখ সরিয়ে নেয়। তবে লোকটা ভাবলো জেনি তাকে দেখছে, তাই সে তার পছন্দের লাইন পড়তে পড়তে জেনির টেবিলে এসে বসে আর জেনিকে বলে, আমি কি এখানে বসতে পারি? জেনি জানায় না, সে একা পড়তে চায়। লোকটা বলে, কিন্তু তুমি তো আমায় দেখছিলে। জেনি বুঝতে পারে লোকটা ভুল ভাবছে, তাই সে তাকে জানায় সে তাকে নয়, বইটা দেখছিল। লোকটা বলে যেহেতু জেনি বইটা দেখছিল আর বইটা সে ধরেছিল, তাই সে তাকেও দেখছিল। এই কথা শুনে জেনি হেসে দেয়। লোকটা তখন বইয়ের কিছু লাইন তাকে পড়ে শোনায়। লোকটা বলে, মানুষ তিনটি জিনিসের তৈরি, প্রথমত প্রাণীর মতো দেহ, দ্বিতীয়ত আত্মা, আর তৃতীয় দেহ এবং আত্মার মধ্যে সংযোগ, যা তাদের সজীব রাখে। যেটা শুনে জেনিকে আমরা একটু আনকমফোর্টেবল ফিল করতে দেখি। লোকটা বিষয়টা বুঝতে পারে আর তাকে বিরক্ত করার জন্য ক্ষমা চায়। তবে জেনি বলে না, তার ভালো লাগছে, সে আরো শুনতে চায়। লোকটা জেনিকে তার বইটা ধার দেয়। জেনিও ফেরত দেওয়ার প্রমিস করে। সিন জেনির বাসায় শিফট হয়। আমরা দেখি জেনি বইটি পড়ছিল। কিছুক্ষণ পর থিও তার রুমে আসে। থিও কিসের বই জিজ্ঞেস করতে করতে বইটা নিলে সে দেখতে পায় বইটি একটি আত্মার বই। বইটি পড়তে পড়তে থিও জেনির কোলে মাথা রাখে। এখানে আমরা জানতে পারি ক্যাফেতে বসা লোকটা একজন কবি এবং তার নাম আর্নেস্ট। থিও জেনিকে জিজ্ঞেস করে, তুমি কি আর্নেস্টের সাথে আবার দেখা করবে? জেনি এই প্রশ্নের কোনো উত্তর দেয় না এবং সিন এখানেই কাট হয়। পরের দিন জেনির পুরো পরিবার হার্টেন্সের পরিবারের সাথে দেখা করতে গেল। তখন হার্টেন্স জানায় সে পরের মাসে ডাচেন্স দি নয়েলস এর বল অনুষ্ঠানে যাবে। তবে জেনি এখানে বেশ তাচ্ছিল্য করেই বলে,
বাজারে ঘোড়ার মতো উপস্থাপন করা হবে। সেখানে কি তোমার দাঁত পরীক্ষা করা হবে? হার্টেন্সের বিষয়টা ভালো লাগে না। সে জেনিকে জিজ্ঞেস করে, তোমার কি আমায় তেমন লাগে? আমি কি একটা পুতুল? জেনি বলে, আমি এমন ভাবে বলতে চাইনি, তবে আমার কাছে বিষয়টা অপমানজনক মনে হচ্ছে। আমি তোমায় জাজ করছি না। হার্টেন্স এখানে জেনির উপর রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। থিও পরিস্থিতি সামলাতে তার পিছু পিছু যায়। সবাই চলে গেলে জেনির বাবা তার কাজের জন্য তাকে বেশ বকাও দেন। পরের দিন সকাল থেকেই জেনি এবং থিও লেগে যায় ক্রিসমাসের জন্য বাড়ি সাজাতে। ক্রিসমাস ট্রি সাজাতে জিনিস নিতে স্টোর রুমে গেলে জেনি আবারও কারো উপস্থিতি অনুভব করে এবং সে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। থিও তাকে শান্ত করার চেষ্টা করলে জেনি নিজের জ্ঞান ফিরে আসে। জেনি একটু শান্ত হলে থিও তাকে জিজ্ঞেস করে, এটা কি সে ছিল? জেনি জানায়, না, এটা সে ছিল না। যেটা শুনে থিও বেশ চমকে যায়। আর আমরা জানতে পারি জেনি আসলে ছোট থেকেই অশরীরী বা আত্মা দেখতে পায় এবং কথাও বলতে পারে। তবে বড় হওয়ার সাথে সাথে তার শক্তিও বৃদ্ধি পেয়েছে। এখন সে রোজ রোজ নতুন নতুন আত্মাদের দেখতে পাচ্ছে এবং সেই আত্মারা তার কাছে সাহায্য চাচ্ছে। তবে সে জানে না সে কিভাবে সাহায্য করবে। জেনি জানায়, এখন সে আত্মাদের নিয়ে ভয় পাচ্ছে না। সে আত্মাদের ওই বইটি পড়েছে এবং জানতে পেরেছে আত্মারা সত্যি, সে একা না। পৃথিবীতে তার মতো অনেকেই আছে। এখানে থিও তার বোনকে নিয়ে বেশ টেনশনে ছিল। সে কোনো কিছুর বিনিময়েই তার বোনের ক্ষতি হোক সেটা চায় না। রাত্রে জেনি তার দাদিকে ঘুম পাড়াতে গেলে হঠাৎ সে কারো উপস্থিতি অনুভব করে এবং পজেসড হয়ে যায়। সে তার দাদির কেবিনেটের ড্রয়ার থেকে সব জিনিস বের করে ছুঁড়ে ফেলতে থাকে। তার দাদি তাকে থামতে বললেও সে থামে না। হঠাৎ কেবিনেটের ভেতরে বেঁধে থাকা একটা লকেট সহ চেন টেনে বের করে এবং তারপর ধীরে ধীরে তার জ্ঞান ফিরে আসে। জেনির দাদি লকেটটা দেখে আবেগপ্রবণ হয়ে যায়। সে জানায় এটা তার বাগদানের সময় তার দাদার দেওয়া গিফট ছিল, যা 40 বছর আগে হারিয়ে গেছিল। তিনি ভেবেছিলেন এটা চুরি হয়ে গেছে। তিনি জেনির কাছে জানতে চায় সে কিভাবে জানলো এটার কথা। জেনি শুধু বলে, দাদা নিজেই বলেছেন। জেনির দাদি তাকে জড়িয়ে ধরে তাকে শান্ত করে। তবে তার মুখে আমরা এক অদ্ভুত ভয় দেখতে পাই। পরের দিন সকালে জেনির মা তাকে ঘুম থেকে ডেকে তোলে। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তিনি জানান জেনির বাবা জেনিকে দ্বিতীয়বারের মতো নয়েলস বলের জন্য প্রস্তুত হতে বলেছেন। তার বাবা চায় না এবার কোনো ঝামেলা তৈরি হোক। তিনি নিয়ে যাবেন জেনিকে। এটা বলে জেনির মা কেঁদে দেয়। জেনি তাকে জানায় সে এবার কোনো রকম ভুল করবে না। এরপর আমরা দেখি জেনি খুশি খুশি গুছিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে তার ভাই এবং বাবাও ছিল। কেউকে আমরা সারা পথ মনমরাই দেখতে পাই। তবে জেনি সেদিকে নজর দেয় না। হঠাৎ তার নজর পড়ে তার বাবার সিটের নিচে কাপড়ের ব্যাগে। জেনি বাইরে খেয়াল করলে দেখতে পাই তাকে সালপেট্রিয়া অ্যাসাইলামে আনা হয়েছে। জেনি বুঝে যায় এখানে তাকে কেন আনা হয়েছে। জেনি বারবার তার বাবাকে বলে সে পাগল নয়, সে যেতে চায় না। তবে তার বাবা তার কোনো কথাই শোনেন না। তাকে জোর করে অ্যাসাইলামে ভর্তি করে দেন। অ্যাসাইলামে জেনিকে একজন নার্স সম্পূর্ণ উলঙ্গভাবে চেক করে এবং বলে, তুমি সুস্থ। জেনি বেশ শান্তভাবে বলে, আমি এখানকার জন্য নই। নার্স তাকে বলে, এটা তোমার বাবার ইচ্ছে ছিল, এখন এটা ডাক্তার চারকোটের ইচ্ছা। তারপর নার্স তাকে জামা কাপড় পরে ডরমেটরিতে যেতে বলে। কয়েকজন নার্স তাকে ডরমেটরিতে নিয়ে আসে, যেখানে জেনির দেখা হয় লুইসের সাথে, যে তার পাশের বেডেই থাকে। লুইস জেনিকে অনেক পছন্দ করে। সে বারবার জেনির সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। খাওয়ার সময় লুইস জেনিকে অ্যাসাইলামের এক একজন করে পরিচয় দিতে থাকে। এক পর্যায়ে লুইস তাকে জিজ্ঞেস করে, তোমার সমস্যা কি ছিল? জেনি পাল্টা প্রশ্ন করে, তোমার কি ছিল? লুইস উত্তর দেয়, আমার খালা একদিন আমাকে মেঝেতে উল্টে থাকতে দেখেছিলেন। তিনি চাননি তার স্বামী আমার উপর আকৃষ্ট হোক, তাই আমার থেকে মুক্ত হতে তিনি আমাকে এখানে রেখে গেছেন। এখন আমি ওনাকে স্বপ্ন দেখি যে উনি আমায় জোর করে ওনার প্যান্টের ভেতর দেখাচ্ছে এবং সেখান থেকে একটা সাপ বেরিয়ে আসছে। এখানে জেনির হাসি দেখে আমরা বুঝি জেনির লুইসকে বেশ ভালো লেগেছে। জিন এখানেই কাট হয়। আমরা এখানে জানতে পারি এই অ্যাসাইলামে জেনির মতো অনেকেই আছে যারা সুস্থ, তবে তাদের এখানে পাগল বানিয়ে রাখা হয়েছে। সকালে নার্সরা লুইসকে নিতে আসলে তাদের সাথে একজন ডাক্তারের মতো লোক থাকে, যাকে দেখে জেনি তার অপর পাশের বেডের বৃদ্ধ থেরিসকে জিজ্ঞেস করে, এটা কি চার করছিল? থেরিস জানায়,
তারা কখনোই চারকোটকে দেখেনি। এদিকে লুইসকে দেখানো হয়, যাকে একটা সমাবেশে আনা হয়েছে। এখানে আমরা একটা ছেলেকে দেখি, যাকে দেখে লুইস একটু হাসে এবং সেও তাকে দেখে হালকা হাসে। আমরা বুঝতে পারি এর সাথে লুইসের সম্পর্ক আছে এবং সেই আসলে লুইসের বলা তার প্রেমিক ডাক্তার জুলস। এরপর ডাক্তার লুইসকে একজন লোক তীব্র লক্ষণগত হিস্টারিয়ার রোগী বলে পরিচয় করিয়ে দেয় এবং আমরা জানতে পারি তাকে এখানে একটা স্যাম্পল বানিয়ে আনা হয়েছে, যার উপর পরীক্ষা চালানো হবে। ডাক্তার সকলকে বলে তার কাজ শুরু করে। আমরা দেখি ডাক্তার লুইসকে সকলের সামনে হিপনোটাইজ করছে। হিপনোটাইজ হয়ে গেলে ডাক্তার লুইসকে প্রথমে হাত বাড়াতে বলে, তারপর এক এক করে তার পেট, বুক, গলা, থুতনি, ঠোঁট ছুঁতে বলে। লুইসও ঘোরের মধ্যে তাই করে। এরপর ডাক্তার যখন তাকে হাত আবার সামনে বাড়াতে বলে, হঠাৎ লুইসের শরীর পিঠ লেগে যায় এবং অস্বাভাবিক খিঁচুনি হতে শুরু করে। সবাই এগিয়ে আসতে গেলে ডাক্তার সকলকে বারণ করে এবং সামনের মঙ্গলবার দেখা হবে বলে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি অ্যাসাইলামের নার্স লুইসকে বেডে এনে বেশ যত্ন করে গা মুছিয়ে দিচ্ছে। লুইস জানায় তার মাথা ব্যথা করছে। নার্স বলে এটা স্বাভাবিক, তুমি বেশ ভালো কাজ করেছ। ডাক্তার চার্কোর তোমার উপর খুশি। কথা বলতে বলতে সেখানে জুলস চলে আসে। জুলস সকলকে জানায় সেই লুইসের খেয়াল রাখবে। সকলে যেতে পারে। জুলসের কথায় সকলে চলে যায়। জুলস সকালের কাজের জন্য লুইসের প্রশংসা করতে থাকে এবং জানায় সে তাকে ভালোবাসে। লুইস বলে সে সব মেয়েকেই এটা বলে। জুলস বলে না, সে শুধু লুইসকেই বলে এবং সে তাকে বিয়ে করতে চায়। লুইস কবে বিয়ে করবে জানতে চাইলে জুলস জানায় শীঘ্রই করবে সে। পরের দিন সেই নার্স, যার নাম জেনেভিভ, সে জেনির সাথে দেখা করতে আসে। জেনি জেনেভিভকে জানায় সে যে তার বোন ব্ল্যান্ডিনকে বারবার চিঠি পাঠায় সেগুলো তার কাছে পৌঁছায়। সে আশেপাশেই আছে, জেনেভিভের সাথেই আছে। সে কি তার সাথে কথা বলতে চায়? জেনেভিভ জেনির কথায় অবাক হয়ে যায়, তবে সে কিছু বলে না। সে বেশ শান্তভাবে রুম থেকে বেরিয়ে আসে, কারণ তার বোনকে চিঠি লেখার বিষয়ে সে শুধু একাই জানত। সে ঘর থেকে বেরিয়ে বিচলিত হয়ে যায়। সেখান থেকে সোজা বাসায় চলে আসে। তারপর তার বোনকে লেখা চিঠিগুলো দেখতে থাকে। পরের দিন জেনিকে ডাক্তারের কাছে চেক আপের জন্য নেওয়া হয়। এখানে আমরা জানতে পারি জেনির বাবা আসলে তাকে ধর্ষণ করেছিল, যে কারণে তার সাথে তার বাবার সম্পর্ক ভালো ছিল না। এখানে ডাক্তার জেনিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আত্মা দেখতে পাও? জেনি প্রথমে স্বীকার করতে না চাইলেও পরে স্বীকার করে। এরপর ডাক্তার তার কথা শুনে জানায় তাকে আরো কিছুদিন এই হসপিটালে থাকতে হবে, যেটা শুনে জেনি অনেক রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি করতে থাকে। জেনির চিৎকার শুনে ডাক্তার জানায় জেনির হিস্টেরিয়া আছে। ডাক্তার তাকে হাইড্রোথেরাপি প্রেসক্রাইব করে। হাইড্রোথেরাপি এমন এক চিকিৎসা যেখানে রোগীকে বরফে ভর্তি কাঠের বাক্সে আটকে দেওয়া হয়। এখানে তার পুরো শরীর ঠান্ডা হয়ে কোনো রকম অনুভূতি হওয়া বন্ধ হয়ে যায়। নার্সরা জেনিকে আইস ট্রিটমেন্ট দিতে নিয়ে গেলে জেনি অনেক চিৎকার করে যেন তাকে এই ট্রিটমেন্ট না দেওয়া হয়, তবে তার কথায় কেউ গুরুত্ব দেয় না। এরপর আমরা জেনেভিভকে দেখি, যে নিজের বাসায় যাচ্ছিল। হঠাৎ তার মনে হয় তাকে কেউ ফলো করছে। আমরা দেখি জেনেভিভের পিছনে আসলে থিও ছিল। থিও নিজের বোনকে নিয়ে অনেক টেনশনে ছিল। থিও জেনেভিভের কাছে জেনির সম্পর্কে জানতে চায় এবং তাকে জেনির সেই আত্মার বইটা দিয়ে বলে এটা জেনিকে দিতে। জেনেভিভের ইচ্ছা না থাকলেও সে বইটা নেয়। রাত্রে জেনেভিভ জেনিকে নিয়েই ভাবছিল, তখন তার আত্মার বইটা সম্পর্কে আগ্রহ জন্মায়। সে বইটা নিয়ে পড়তে শুরু করে। এদিকে আমরা জেনিকে দেখি, তাকে আইস ট্রিটমেন্ট থেকে আনা হয়েছে। তার অবস্থা অনেক খারাপ। সে ঘুমাতেও পারছিল না, তাই লুইস তার পাশেই শুয়ে পড়ে এবং তাকে ঘুমাতে সাহায্য করে। পরের দিন জেনেভিভ জেনির কাছে আসে। জেনেভিভ জানায় থিও তাকে জেনির আত্মার বইটা দিয়ে গেছে, তবে সে বইটির বদলে তার বোনের সাথে কথা বলতে চায়। আমরা বুঝতে পারি জেনেভিভ এখন জেনিকে বিশ্বাস করে। জেনেভিভ আরো বলে, যদি তুমি তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাও আমি তোমায় সাহায্য করব। জেনি বলে সে শুধু দেখা করতে চায় না, সে এখান থেকে মুক্তি চায়। তাকে বের হতে সাহায্য করতে হবে। তবে জেনেভিভ বলে এটা অসম্ভব। জেনি বলে তোমার বোনের সাথে কথা বলাও তাই। জেনেভিভ বলে আমি চেষ্টা করব, তবে আমার বোনের সাথে কথা বলার পর। এই দিন ক্রিসমাসের দিন থাকে।
আমরা দেখতে পাই জেনির পরিবার বেশ বড় করে ক্রিসমাস পালন করছে, তবে তার মা এবং ভাইয়ের মন খারাপ দেখলেও আমরা জেনির বাবার মাঝে কোনো পরিবর্তন দেখতে পাই না। এদিকে জেনিরও অ্যাসাইলামে তার পরিবারের জন্য অনেক মন খারাপ হতে থাকে। এখানে আমরা অ্যাসাইলামের একটা মেয়েকে মা নিয়ে একটা ইমোশনাল গান গাইতে শুনি, যেটা শুনে সবাই ইমোশনাল হয়ে যায়। পরের দিন ভোরবেলা জেনেভিভ একটা রুমে জেনিকে ডেকে আনে। আমরা দেখি জেনি একটা রুমে জেনেভিভের বোনের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে, তবে সে কিছুতেই পারছে না। হঠাৎ তার অবস্থা খারাপ হতে থাকে। জেনেভিভ তাকে সামলাতে আসলে জেনি প্রথম পজেসড অবস্থায় আধা ভাঙা কিছু লাইন বলে। তারপর জেনি বলে, রান্নাঘরে তোমার বাবার কিছু একটা হয়েছে, তাকে বাঁচাও। জেনেভিভ জেনির কথা শুনে জলদি বাসায় আসে। সে টেবিলে একটা টিস্যুতে রক্ত দেখে। এরপর দৌড়ে রুমের ভেতর গেলে দেখে তার বাবা বসে আছে। আসলে তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেছিলেন এবং তার নাক দিয়ে রক্ত পড়ছিল। তবে জেনেভিভ সময় মতো গিয়ে তাকে সামলে নেয়। জেনেভিভের বাবা একটু সুস্থ হলে তার কাছে জানতে চায়, তুমি কি করে জানলে আমি সুস্থ নই? জেনেভিভ প্রথমে টপিক এড়াতে চাইলেও পরে তার বাবার জোরাজুরিতে সব ঘটনা বলে দেয়। তবে এখানে জেনেভিভের বাবা জেনেভিভের উপর রেগে যায় এবং বলে, অন্ধবিশ্বাস একটা সংক্রামক রোগ, তুমিও এই রোগে আক্রান্ত হচ্ছ। ওই মেয়ে তোমায় পাগল বানিয়ে দিচ্ছে, তুমি পাগল হয়ে গেছো। এটা বলে তিনি রাগারাগি করতে থাকেন। জেনেভিভ তার বাবাকে আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। অ্যাসাইলেমে জেনির দুর্বিষহ জীবন চলতে থাকে। আমরা দেখি এখানে চিকিৎসকরা পেশেন্টদের বৈজ্ঞানিক পরীক্ষার স্যাম্পলের মতো আচরণ করে। তারা যাকে যেভাবে পারে ব্যবহার করে। একদিন লুইসের উপর ট্রিটমেন্ট চালানোর সময় সে বেশি অসুস্থ হয়ে পড়ে এবং তার হাত পা আর নাড়াতে পারে না। এদিকে জেনির ভুল ট্রিটমেন্টের কারণে তার গর্ভাশয় ফুলে গেছিল, যা তাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছিল। তাই জেনি আর নিজের রাগ সামলাতে না পেরে বলে, এই রোগীদের এই অবস্থা আপনাদের জন্য, তারা পাগল না, আপনারাই তাদের পাগল বানাচ্ছেন। জেনি চিকিৎসকদের দোষারোপ করতে থাকলে ডক্টর জুলস তাকে ইথার দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর আমরা দেখি ডক্টর চারকোট তাকে শাস্তি হিসেবে অন্ধকার কুঠুরিতে পাঠিয়ে দেয়। এই অন্ধকুঠুরিতে কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না এবং একটাই জানালা ছিল, যেটা মাঝে মাঝে অল্প সময়ের জন্য খোলা হতো। এই রুমে অনেকগুলো আত্মা ছিল যারা জেনের সাথে বারবার কথা বলতো। তারা এই রুমে আটকে থেকেই মারা গেছিল। তাদের নির্যাতনে জেনির জীবন আরো বিষাক্ত হয়ে উঠেছিল। সে ঠিকমতো খাবারও খেতে পারত না। তার অবস্থা দিন দিন মানসিক রোগীর মতো হয়ে যাচ্ছিল। কিছুদিন পর জেনিকে আটকে রাখা নার্স, যার নাম জিন, সে জেনির রুমে আসে এবং তাকে তার অবস্থা নিয়ে তাচ্ছিল্যও করতে থাকে। সে জেনির সামনে মজার খাবারও খেতে থাকে, তবে জেনির মুখে তেমন কোনো রিয়াকশন আমরা দেখতে পাই না। হঠাৎ সে বলতে শুরু করে, আমি তোমার মাকে দেখতে পাচ্ছি, সে এই রুমেই মারা গেছিল। নার্সটা বলে, হ্যাঁ, আমার মাকে নিয়ে আমি নিজেই এই রুমে মেরেছিলাম। এটা এখানে উপস্থিত সবাই জানে। নতুন কিছু বলো, আমার সাথে এই খেলা খেলো না। জেনি বলে, আমি জানি তোমার মা তোমার বাচ্চাকে মেরে ফেলেছিল, তিনি তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছে। জেনির কথা শুনে নার্স জেনিকে ধরে কেঁদে দেয়। হঠাৎ সে জেনির চুল চেপে ধরে বলে, নেক্সট টাইম কখনো আমার সামনে এসব কথা বলবে না। এটা বলে সে রুম থেকে চলে যায়। জিন যখন নিজের রুমের দিকে যাচ্ছিল, একজন রোগী এসে তাকে আটকে দেয় এবং তার কাছ থেকে লুকিয়ে অন্ধকুঠুরির চাবি নিয়ে নেয়। তারপর সে চাবিটা জেনেভিভকে দিয়ে দেয়। আসলে এই সবই জেনেভিভের প্ল্যান ছিল। সে জেনির সাথে কথা বলতে এই প্ল্যান করেছে। এরপর জেনেভিভ লুকিয়ে জেনির রুমের সামনে যায় এবং কথা বলার চেষ্টা করে। এখানে জেনি জেনেভিভকে জানায় তার বোন এই রুমেই আছে। সে এখানে অনেক খুশি। সে জেনেভিভের চিঠিগুলো পড়ছে। সে তার ভালোবাসা অনুভব করে। তবে সে চায় জেনেভিভ এখন থামুক, নিজের জীবন নিয়ে এগিয়ে যাক। এরপর জেনেভিভ জেনিকে তার বোনের সাথে কথা বলার জন্য ধন্যবাদ জানায় এবং বলে সে তাকে এখান থেকে বের করার সর্বোচ্চ চেষ্টা করবে। তবে রুম থেকে বের হওয়ার সময় তাকে জিন দেখে ফেলে। জেনেভিভ উল্টে জিনকে বলে, জেনি দুর্বলতা এবং রক্ত শূন্যতায় ভুগছে, তুমি ওকে এভাবে আটকে রাখতে পারো না। আমি আজই ডাক্তারের সাথে কথা বলবো। এটা বলে চাবিটা জিনের হাতে দিয়ে জেনেভিভ চলে যায়। এরপর জেনেভিভ ডাক্তারের সাথে কথা বলতে যায়। সে ডাক্তারকে জানায় জেনি এখন আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে, তাকে এখন আইসোলেশন থেকে বের করা উচিত। ডাক্তারের এখানে জেনেভিভের কথা অদ্ভুত লাগলেও সে জেনিকে বের করতে অ্যালাউ করে। এরপর আমরা দেখি
জেনোভিভ জেনিকে অন্ধকুঠুরি থেকে বের করে এনেছে। জেনি অনেকদিন পর সরাসরি আলো পেয়ে অনেক খুশি। এরপর সে নিজের বেডে আসে। সে সেখানে লুইসকে দেখতে পায় হুইল চেয়ারে। সে ডাক্তারদের ভুল এক্সপেরিমেন্টের কারণে এখন পঙ্গু হয়ে গেছে। লুইস জেনিকে দেখে অনেক খুশি হয়। এরপর বলের দিন চলে আসে। এই দিনে সকল পেশেন্টরা নতুন জামা কাপড় পরে এবং আনন্দ করে। আমরা দেখি হসপিটালে উৎসবের আমেজ চলে আসে। সবাই অনেক খুশি থাকে। সবাই একে অপরকে সাজতে সাহায্য করে। এদিকে থিও এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকে। থিও এই অনুষ্ঠানে পৌঁছালে আমরা দেখি থিও এবং জেনি একে অপরকে না চেনার অভিনয় করছে। তারা একসাথে একটা ডান্সও পারফর্ম করে। এখানে জেনি অনেক ইমোশনাল হয়ে পড়ে, তবে সে কাউকে কিচ্ছু বুঝতে দেয় না, কারণ তারা এখান থেকে আজ পালাবে। এটা আসলে জেনেভিভের প্ল্যান। সেই সকল ব্যবস্থা করেছে, জেনিকে পালাতে সাহায্য করছে। এদিকে ডক্টর জুলস ভিড়ের সাহায্য নিয়ে লুইসকে রেপ করার চেষ্টা করে, তবে একটা পেশেন্ট তাদের খেয়াল করে এবং থেলেসিকে ডেকে আনে। তারা দুজন মিলে এখানে লুইসকে জুলসের হাত থেকে বাঁচিয়ে দেয়। অপরদিকে জেনিরা পালানোর সময় জিন তাদের দেখে ফেলে। সে জেনিদের আটকাতে গেলে একজন পেশেন্ট তার উপর হামলা করে দেয় এবং অপরদিকে লুইসের উপর নজর রাখা পেশেন্ট জুলসের উপর হামলা করতে থাকে। এদিকে জেনেভিভ জেনিকে বের করে দিয়ে ভেতর থেকে গেট লাগিয়ে দেয়। জেনি তাকে সাথে যেতে বললে সে জানায় সে এই হসপিটালেই থাকতে চায়। সে এখানে থাকা বাকি পেশেন্টদের হেল্প করতে চায়। জেনিও জেনেভিভের থেকে বিদায় নিয়ে চলে আসে। তখন সেখানে কয়েকজন গার্ড নিয়ে জিন চলে আসে। জিন বলে, তুমিও পাগল হয়ে গেছো ওই মেয়েটার সাথে থাকতে থাকতে। আমরা জেনেভিভকে দেখি সে এক অদ্ভুত হাসি দেয়। তার মনে এই অ্যাসাইলামে আটকে যাওয়ার কোনো ভয় আমরা দেখতে পাই না। তার চোখে মুখে কাউকে মুক্তি দেওয়ার আনন্দ স্পষ্ট। এরপর কয়েক বছর কেটে যায়। এখন জেনি সবার থেকে আলাদা থাকে। সে তার জীবন নিয়ে অনেক খুশি। অপরদিকে আমরা জেনেভিভকে দেখি, যে এখন অ্যাসাইলামের একজন রোগী হিসেবে ভর্তি আছে। জিন জেনোভিভকে পাগল বানিয়ে রেখেছে। জেনি জেনোভিভকে একটা চিঠি পাঠায় এবং জানায় সে এখন ভালো আছে। জেনি জেনোভিভকে কথা দেয় সে তাকে এখান থেকে বের করবে। ঠিক যেমন জেনোভিভ তাকে মুক্ত করেছিল, সেও জেনেভিভকে মুক্তি উপহার দেবে। আর এই সিনের মাধ্যমেই আজকের গল্পটা এখানেই শেষ হয়। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন নতুন গল্প পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো অন্য কোনো মুভির গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মিস রিক্যাপের সাথেই থাকুন।